এই কিরে, তোরা সবাই এগ ম্যাগি খাবি তো? দাদা বলছি 6 প্লেট এগ ম্যাগি দেবেন তো। এই কবিতা, তুই এটা কি করলি? 6টা কেন? আমরা এগ ম্যাগি খাবো না। তুই এগ ম্যাগি পাগল হতে পারিস, কিন্তু আমরা নই। আমাদের কারোর এগ ম্যাগি খেতে ভালো লাগে না। তা সত্ত্বেও তুই কেন 6 প্লেট এগ ম্যাগি অর্ডার করলি? আরে চুপ কর তো, তোদের জন্য কে অর্ডার করেছে? আমি তো শুধু তোদেরকে জিজ্ঞাসা করলাম। ওই 6 প্লেট এগ ম্যাগি আমার জন্যই। আমি তোদের কাউকেই খেতে দেব না। তোরা যা খাবি নিজেদের জন্য অর্ডার করে নি। আমি শুধু শুধু তোদের জন্য খাবার অর্ডার করতে যাব কেন? কি রে, তুই সেই আগের মতোই থেকে গেলি বল? স্কুলেও তুই সবসময় এরকম করতিস। স্কুলে এসে তুই সবসময় কারি কারি এগ ম্যাগি খেতেই ব্যস্ত থাকতিস। আচ্ছা, এখন তো তোর বিয়ে হয়েছে, তোর শ্বশুরবাড়ির লোকেরা কি কেউ কিছু তোকে বলে না? তুই রাক্ষসের মতো এত এগ ম্যাগি খাস? আরে তুই কি জানিস এই এগ ম্যাগির জন্য আমাকে কত কথা শুনতে হয়? কিন্তু তা সত্ত্বেও আমি তো এগ ম্যাগি ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। আমাকে যে যতই বারণ করুক না কেন, তা সত্ত্বেও আমি বাড়িতে এগ ম্যাগি বানাই। আসলে কবিতা প্রচন্ড পরিমাণে এগ ম্যাগি খেতে ভালোবাসতো, আর সেই জন্য তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা হাজার কথা শোনায়। তা সত্ত্বেও কবিতার কিছু যায় আসে না, কারণ কবিতা প্রচন্ড পরিমাণে এগ ম্যাগি পাগল ছিল। তাই তাকে এগ ম্যাগি খাওয়ার জন্য যে যাই বলুক না কেন, সে কোনো কিছুতেই পাত্তা দিত না। আর আজকে অনেকদিন পর কবিতা তার স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে আসে, আর আজকেও সে নিজের জন্য 6 প্লেট এগ ম্যাগি অর্ডার করে। এমনকি 6 প্লেট এগ ম্যাগি খাওয়ার পরও সে বাড়িতে নিজের জন্য আবার এগ ম্যাগি কিনে নিয়ে আসে। বাড়িতে ঢোকা মাত্রই কবিতার হাতে খাবারের প্যাকেট দেখে কবিতার একমাত্র ননদ নন্দিনী বলে, বৌদি, তুমি আমার জন্য কি এনেছো? নিশ্চয়ই মোমো নিয়ে এসেছো, তাই তো? তুমি জানো আমি মোমো খেতে কত ভালোবাসি। কই দাও, তুমি আমার জন্য কি মোমো এনেছো? স্টিম মোমো নাকি প্যান ফ্রাইড মোমো? আরে তোমার অভ্যাসটা কি এখনো যাবে না? প্রতিদিন আমি যখনই বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি, তখনই তুমি আমার সামনে এসে মোমো এনেছো করো কেন? আমি কেন তোমার জন্য মোমো নিয়ে আসতে যাব? আমি আমার পছন্দের এগ ম্যাগি কিনে নিয়ে এসেছি, কারণ তুমি তো জানো আমার এগ ম্যাগি ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছাই করে না। বৌদি, তুমি কি আমার জন্য কখনো কিছু নিয়ে আসতে পারো না বলো তো? তুমি তো জানো আমার মোমো খেতে কত ভালো লাগে। তাহলে তুমি তো একদিন আমার জন্য মোমো নিয়ে আসতেই পারো। আর তাছাড়া তুমি এই এগ ম্যাগি ছাড়া কি থাকতে পারো না? মা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বৌমাকে কিছু বলো। দেখো প্রত্যেকদিন কেমন বাইরের খাবার খাচ্ছে। নন্দিনী, তোমার কি আর কোনো কাজ নেই? যেই দেখেছো আমি তোমার জন্য মোমো নিয়ে আসিনি, অমনি তুমি মায়ের কাছে নালিশ করছো যে আমি বাইরের খাবার খাচ্ছি। আর তুমি যে মোমো খাও, মোমোটা কি বাইরের খাবার নয় নাকি মোমো হেলদি খাবার? মোমোটাও তো ময়দা দিয়েই তৈরি হয়। তুমি যখন মোমো খাও তখন কি আমি তোমাকে কিছু বলেছি? কিন্তু তোমার মতো তো আমি প্রত্যেকদিন মোমো খাই না। তুমি তো প্রত্যেকদিনই এগ ম্যাগি বাড়িতে নিয়ে আসো। আজকে আমার মোমো খাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি ভাবলাম তুমি হয়তো মোমো নিয়ে এসেছো, কিন্তু যেই দেখলাম তুমি এগ ম্যাগি নিয়ে এসেছো, তাই আমার মাথাটা গরম হয়ে গেল। তাই আমার কিন্তু তোমার উপর প্রচন্ড রাগ হচ্ছে। তুমি ভীষণ হিংসুটে। ঠিক এমন সময় সেখানে কবিতার শাশুড়ি মা বিপাশা দেবী এসে বলে, এই নন্দিনী, তোর বৌদি কোথায় রে? এই তো বৌমা, কোথায় গিয়েছিলে তুমি? তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই? কতটা রাত হয়েছে দেখেছো? এখন কটা বাজে? তুমি এইমাত্র বাড়িতে ঢুকলে? রাত্রিবেলা তুমি কোথায় গিয়েছিলে? তুমি নিজে খাবে না বলে কি আমাদের ডিনারের জন্য কোনো ব্যবস্থা করবে না? এখন কি আমরা রাত্রিবেলা না খেয়ে শোবো? তোমার বৌমা তো অলরেডি নিজের খাবার নিয়ে চলে এসেছে মা। আর মনে হচ্ছে আজকে আমাদেরকে না খেয়েই ঘুমাতে হবে। কি বৌদি, তাই তো? আমি ঠিক বলেছি? না না মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি এখনই খাবার রেডি করে দিচ্ছি। আসলে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আপনারা অপেক্ষা করুন, আমি সবাইকে গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি। এই বলে কবিতা রান্নাঘরে চলে যায়, আর সে নিজের মনে রাগে গজগজ করতে থাকে। আমার এই হিংসুটে ননদটা আমাকে একটু শান্তি করে আমার পছন্দের খাবার খেতে দেবে না। মুখে সবসময় বলে মোমো খেতে ভালোবাসে, কিন্তু যেই আমি এগ ম্যাগি খেতে বসবো তখনই আমার খাবারই ভাগ বসাবে। কিন্তু আজকে আমি কিছুতেই ওকে আমার ম্যাগি খেতে দেব না। আমি সবাইকে গরম গরম রুটি করে দেব, আর আজকে নন্দিনীকেও রুটি খেতে দেব। ও যদি রুটি খাবে, আর তা না হলে আমার কিছু যায় আসে না। কবিতা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে রান্না করে, আর কিছুক্ষণের মধ্যেই তার রান্না হয়ে গেলে সে সবাইকে গরম গরম রুটি তরকারি পরিবেশন করে, আর নিজে এগ ম্যাগি নিয়ে ঘরে চলে যায়। কবিতা যেই ঘরে বসে আরাম করে এগ ম্যাগি খেতে যাবে, এমন সময় সেখানে নন্দিনী এসে উপস্থিত হয়। বৌদি, তুমি একাই বসে বসে ম্যাগি খাচ্ছ? তুমি তো আমাকে ভুলেই গেছো বলো। আমিও তো যখন মোমো খাই তোমাকে তো দিয়ে খাই বলো। তুমি তাহলে আমাকে দিয়ে খাচ্ছ না কেন?
তোমার জন্য তো আমি গরম গরম রুটি বানিয়ে দিয়েছি, তুমি যাও না, গিয়ে রুটি খাও, আমাকে বিরক্ত করো না। আচ্ছা, তুমি কি ভাবছো আমি আমার ভাগের এগ ম্যাগি তোমাকে খেতে দেব? আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? প্লিজ বৌদি, আমার সঙ্গে তুমি এরকম কেন করছো বলো? আমাকে একটু ম্যাগি দিলে কি হবে? আমিও তো কতদিন হয়ে গেল এগ ম্যাগি খাইনি বলো। নন্দিনীর কথা শুনে কবিতা রেগে যায়, আর কবিতা তখনই রেগে গিয়ে তার ননদকে ঘর থেকে বাইরে বের করে দেয়। শুধু তাই নয়, সে ননদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, আর যা দেখে নন্দিনীর খুবই খারাপ লাগে। কিন্তু তবুও নন্দিনী সেদিন তার বৌদিকে কিছু বলতে পারে না। অন্যদিকে কবিতা নিজের মনের আনন্দে এগ ম্যাগি খেতে থাকে। আসলে কবিতাকে যতই এগ ম্যাগি দেওয়া হোক না কেন, ততই তার যেন খাবার কম পড়ে। সে যতই এগ ম্যাগি খেয়ে থাকুক না কেন, তার কখনো মন ভরে না। তাই কবিতা কখনো তার এগ ম্যাগিতে কাউকে ভাগ বসাতে দেয় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর একদিন সকালবেলা কবিতা ব্রেকফাস্টে চা এবং এগ ম্যাগি খেতে শুরু করে। যা দেখে বিপাশা দেবী বলে, কি গো বৌমা, তুমি আমাদেরকে ফেলে রেখেই এই ম্যাগি আর চা নিয়ে বসে পড়েছো? জানি না বাবা, তোমার ম্যাগি খেতে এত ভালো লাগে কেন, আমার তো এগুলো একদমই পছন্দ না। আর শোনো, যাও আমাদের জন্য তাড়াতাড়ি চা আর রুটি করে নিয়ে এসো, তা না হলে আলুর পরোটা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ বৌদি, আর আমার জন্য কিন্তু এগ ম্যাগি বানিয়ে দিও। আমারও আজকে খুব এগ ম্যাগি খাওয়ার ইচ্ছা করছে। আমি আজকে এগ ম্যাগির সঙ্গে গরম গরম চা খাবো। হ্যাঁ বৌমা, তুমি তাহলে ঝটপট নন্দিনীর খাবারটা আগে রেডি করে দাও, কারণ নন্দিনী খাওয়া দাওয়া করে কলেজে যাওয়ার জন্য রেডি হবে, তাই ওর খাবারটা আগে তৈরি করো। হ্যাঁ বৌদি, মা ঠিকই বলেছে, তুমি আগে আমার খাবারটা রেডি করে দাও। নন্দিনীর কথা শুনে কবিতা তখনই রান্নাঘরে চলে যায়, আর সে প্রথমে নন্দিনীর জন্য এগ ম্যাগি তৈরি করতে শুরু করে। কিন্তু অন্যদিকে কবিতা নিজের এগ ম্যাগি বাইরে টেবিলের উপর রেখে আসে, আর নন্দিনী এই সুযোগে তার বৌদির সমস্ত এগ ম্যাগি খেয়ে নেয়। আর যা দেখে কবিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে তার ননদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। নন্দিনী, তুমি এটা কি করলে? তুমি আমার সব এগ ম্যাগি খেয়ে ফেললে কেন? তোমাকে কে খেতে বলেছে? আমি তো তোমার জন্য এগ ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম, তোমার কি আর তর্স হইল না? এখনই তোমাকে খেতে হলো? মা দেখেছেন তো, আপনার মেয়ে আমার সব এগ ম্যাগি খেয়ে শেষ করে ফেললো, এবার আমি কি খাবো? আরে বাবা নন্দিনী তো সামান্য একটু খেয়েছে, তাতে কি হয়েছে তোমার? তুমি তো আগেই সব এগ ম্যাগি খেয়ে ফেলেছিলে, এরকম ভাবে ঝগড়া করো না। তাছাড়া এই ম্যাগি খেয়ে কারোর কি পেট ভরে? তুমিও এবার থেকে সকালবেলা করে রুটি পরোটা খেতে শেখো। জানি না এই ম্যাগির মধ্যে কি আছে, দিন রাত সকাল দুপুর সবসময় তুমি ম্যাগি খেতেই ব্যস্ত। আমি খুব ভালো করেই জানি, তুমি যখনই এগ ম্যাগি বানাও তখন তুমি ম্যাগিতে অনেকগুলো করে ডিম ব্যবহার করো, এতে করে কিন্তু তোমার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। কিন্তু তুমি তো কোনো কিছুরই পরোয়া করো না, আমাদের কথা না শুনে তুমি কিন্তু নিজেরই ক্ষতি করছো। উফ মা, প্লিজ আপনি আমাকে জ্ঞান দেবেন না, ঠিক আছে? আপনার এরকম জ্ঞান শুনতে আমার বইই গেছে। আর দয়া করে আমার আর আমার এগ ম্যাগির মাঝখানে আসার চেষ্টা করবেন না। আমার এগ ম্যাগি খাওয়া যদি কারোর অপছন্দের বিষয় হয়ে থাকে, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার পছন্দের খাবার খাবো খাবো খাবো, আরো বেশি করে খাবো। এভাবে কবিতা তার শাশুড়ি মায়ের মুখের উপর তর্ক করে, যার ফলে বিপাশা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু তা সত্ত্বেও কবিতার কোনো শিক্ষা হয় না। দিনের পর দিন কবিতার যখনই ইচ্ছা হয় তখনই সে বেশি বেশি করে এগ ম্যাগি বানিয়ে খায়। কিন্তু হঠাৎই একদিন ভোরবেলা থেকে কবিতার পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয়। রাহুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি ওঠো, আমি আর শুয়ে থাকতে পারছি না, আর আমি ঠিকমতো দাঁড়াতেও পারছি না। আমার পেটে খুব ব্যথা করছে, জানি না কি হয়েছে। যাও তুমি বরং এগ ম্যাগি খেয়ে নাও, তাহলে নিশ্চয়ই তোমার পেটের যন্ত্রণা একদম ঠিক হয়ে যাবে। আর আমি যতটা জানি তুমি তো এগ ম্যাগি খেলেই তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যায়, তাই না? আর এখন তো রান্নাঘরে ডিম ম্যাগি সমস্ত কিছুই আছে, যাও দেরি না করে রান্না করে খেয়ে নাও, যাও। আমি মজা করছি না, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আর আমার পেটে খুব যন্ত্রণা করছে। এই যন্ত্রণা আমি কোনো মতেই সহ্য করতে পারছি না। তুমি প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আর তা না হলে তোমার চেনা জানা ডাক্তার তো আছেই, তুমি ফোন করে বাড়িতে ডাকো প্লিজ। ও আচ্ছা, এখন ডাক্তারের কথা মনে পড়ছে তাই তো? ঠিক আছে দাঁড়াও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে ফোন করছি, ও ছাড়াই ভোরবেলা এখন আর কেউ আসবেও না, বুঝেছো? এই বলে রাহুল তার এক চেনা পরিচিত ডাক্তারকে ফোন করে, আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু বাড়িতে এসে খুব ভালো মতো কবিতার চেক আপ করে। কবিতার চেক আপ করার পর ডাক্তারবাবু জানায় কবিতার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে।
মনে তো হচ্ছে রাত্রেবেলা কিছু উল্টোপাল্টা খাবার খেয়ে নিয়েছিল, সেই জন্য অ্যাসিডিটি হয়ে গেছে, আর উনি গ্যাস্ট্রিকের সমস্যায় অনেকদিন থেকেই ভুগছেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি রাত্রেবেলা কি খেয়েছিলেন? ডাক্তার বাবু, আমি বলছি কালকে রাত্রিবেলা বৌদি কি খেয়েছে। শুধু কালকে রাত্রিবেলা নয়, বৌদি প্রত্যেকদিন সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলায় এগ ম্যাগি খায়। আমার বৌদি যেদিন থেকেই বাড়িতে এসেছে এগ ম্যাগি ছাড়া অন্য কোনো খাবারই খায় না। বৌদিকে তো আমি ভাত রুটি খেতে দেখতেই পেলাম না কোনোদিন। আমার মনে হয় এগ ম্যাগি খাওয়ার জন্যই বৌদির এরকম শরীর খারাপ করেছে। ও আচ্ছা, তাহলে এখন তো বোঝাই যাচ্ছে যে গ্যাস্ট্রিকের সমস্যা। আপনাকে এখন টানা 3-4 মাস ওষুধ খেতে হবে, আর তার সাথে সাথে এগ ম্যাগি খাওয়া তো বন্ধ করতেই হবে। তা না হলে শুধু আমি কেন, কোনো ডাক্তারই বাঁচাতে পারবে না। আপনার এই সমস্যা চিরকালই হতে থাকবে, আর পেটের যন্ত্রণা তো বন্ধ হবেই না। ডাক্তারবাবুর কথা শুনে কবিতা চমকে ওঠে। কি গো বৌমা, তুমি কি আর খেতে চাও এগ ম্যাগি? তাহলে বলো, নন্দিনী তোমাকে এখনই বানিয়ে নিয়ে এসে দেবে। মা প্লিজ, তুমি আর কবিতাকে কিছু বলো না। দেখতেই তো পাচ্ছ কবিতা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন যদি কবিতাকে নিয়ে তুমি উল্টোপাল্টা কথা বলো তাহলে কবিতা আবার রেগে যাবে। তাই তুমি চুপ করে যাও মা। আমার মনে হচ্ছে কবিতা আবার নিজের ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা আমাকে অনেকবার করে এগ ম্যাগি খাওয়ার জন্য বারণ করেছিলে, কিন্তু আমি কারোর কোনো কথা শুনিনি। আমি সবসময় আমার পছন্দের এগ ম্যাগি খেয়ে এসেছি। রাহুল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো তখনই ক্ষমা করব তুমি যখন তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরের ঘোরাটা বন্ধ করবে। কারণ তুমি যখনই বাইরে যাও তখনই এগ ম্যাগি খাও, আর কিনে বাড়িতেও নিয়ে আসো। আর ওগুলো আমার একদমই পছন্দ নয়। দাদা, তুমি কি ভাবছো বৌদি বাড়িতে থাকলে এগ ম্যাগি খায় না? বৌদি তো প্রত্যেক দিন খায়, তুমি তো জানো না? আমরা সব জানি। আর তাছাড়া মা তো খুব ভালো করেই জানি বৌদির এই পেটে ব্যথা শুধুমাত্র গ্যাস্ট্রিকের জন্যই হচ্ছে, অন্য কিছু না। মা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন না। আমি তো বলছি আমার ভুলের জন্যই আমি অসুস্থ হয়েছি, আর সেই জন্য তো আমাকেই কষ্ট পেতে হচ্ছে। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম বেশি বেশি করে এগ ম্যাগি খাবো না, আর আমি চেষ্টা করব আমি যাতে পুরোপুরি ম্যাগি খাওয়া বন্ধ করে দিতে পারি। এভাবেই কবিতা নিজের ভুল বুঝতে পারে আর সবার কাছে বারবার করে ক্ষমা চায়। কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু কবিতাকে অনেকগুলো ওষুধ লিখে দেয়। কিছুদিন ধরে কবিতা সেই ওষুধগুলো সময় করে খেতে থাকে। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে কবিতা সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর কবিতা তার পরিবারের সবার সঙ্গে সাধারণ ভাত রুটি, ডাল, সবজি ইত্যাদি খেতে শুরু করে, যার ফলে কবিতা আর অসুস্থ হয়ে পড়ে না। সে সুস্থ সবলভাবে তার পরিবারের সঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে।